তাহলে আমরা আজকের ক্লাসে পড়ব পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012। এই 2012 সালের 9 নং আইন, অর্থাৎ 2012 সালে যে কয়টা আইন পাশ হয়েছে এবং সংশোধন হয়েছে তার ভিতরে এটা 9 নাম্বার সিরিয়ালে ছিল। এজন্য এই আইনটাকে বলছে 2012 সালের 9 নং আইন, এবং এটা 2012 সালের মার্চের 8 তারিখে কার্যকর হয়েছে। ঠিক আছে, মার্চের 8 তারিখে প্রকাশ হয়েছে এবং ওই দিন থেকেই কার্যকর হয়েছে। বলা ছিল যে আপনার এই দিন থেকেই কার্যকর হবে, এটা এরকম বলা ছিল। তাহলে আমরা এখানে বেশ কিছু জিনিস পড়বো, তার ভিতরে হচ্ছে আমরা একটু দেখে নেই। তাহলে আমাদের এই যে 2012 সালের যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনটা, এই আইনটায় সর্বমোট ধারার সংখ্যা হচ্ছে আমাদের 14টা। এই 14টা ধারার ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ সেটাই আমরা পড়বো, বাকি কিছু পড়া লাগবে না। আমরা সবার প্রথমে এক নাম্বারে সবসময় শিরোনাম থাকে, এটা আপনারা জানেন, এজন্য আর এটা বলছি না। আমরা দুই নাম্বারে সংজ্ঞা থাকে। 2 নাম্বারে আমাদের মাত্র 3টে সংজ্ঞা গুরুত্বপূর্ণ এখান থেকে। আর যদি রিটেনে এখান থেকে কোশ্চেন আসে, এ 3টা থেকে কনফার্ম আসবে, কোনো চোখ বুঝতে হবে না, ডানে বামে তাকাতে হবে না। তার ভিতরে একটা হচ্ছে অপরাধ। অপরাধ সাধারণ জিনিস, যে অপরাধ বলতে বোঝাইছে আপনার যে এই আইনের অধীনে সংগঠিত অপরাধ। ঠিক আছে, যদি আপনার এই পর্নোগ্রাফি আইনে অপরাধ বলতে বোঝায় তাহলে হচ্ছে পর্নোগ্রাফি আইনের অধীনে যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলোকে বুঝাবে। এরপর এটা বলছে 2-এর ক নাম্বার সংজ্ঞায়। ঠিক আছে, 2-এর ক সংজ্ঞায়। এরপর বলছে উপযুক্ত, 2-এর খতে বলছে উপযুক্ত। আচ্ছা, উপযুক্ত উপযুক্ত ব্যক্তি, উপযুক্ত ব্যক্তি বলতে বুঝাইছে যে আপনার সরকার কর্তৃক যে সময়ে সময়ে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যারা, তাদেরকে বুঝাইবে। মনে করেন যে আপনি যদি তদন্ত করেন সেক্ষেত্রে আপনাকেও বুঝাবে, অন্য কোনো সংস্থাকে বুঝাবে, বা দায়িত্বপ্রাপ্ত কোনো অন্য হচ্ছে ব্যক্তিকে বুঝাইতে পারে, সেটা বলছে আপনার। এটা বলছে খতে। আর গ নাম্বারে আমাদের সবচেয়ে যে প্রতীক্ষিত সংজ্ঞা সেটা হচ্ছে পর্নোগ্রাফি কাকে বলে। এই গ নাম্বারের সংজ্ঞা হচ্ছে গরুর গতে, যে পর্নোগ্রাফি কাকে বলে। এই পর্নোগ্রাফি যখন আপনি সংজ্ঞা লিখবেন তখন সবার আগে আপনার একটা কথা নিয়ে আসতে হবে। যেমন আপনি দণ্ডবিধিতে পড়ছিলেন যে পেনাল কোডের 99 ধারার শর্ত সাপেক্ষে। তারপরে আপনি অপরাধমূলক বিশ্বাস বঙ্গতে পড়ছিলেন যে আপনার বিশ্বাসের বশীভূত শুরু হবে, অর্থাৎ বিশ্বাস দিয়ে কার্য শুরু হবে। এই এখানেও সেম ঘটনা আপনার শুরু করতে হবে, যে পর্নোগ্রাফি হচ্ছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী। এই কথাটা আপনাকে লিখতেই হবে সংজ্ঞায়, সর্বপ্রথম লিখতে হবে যৌন উত্তেজনা সৃষ্টিকারী। এখানে এই পর্নোগ্রাফি অর্থাৎ দুইয়ের গ দুইয়ের গ গরুর গ, এই দুইয়ের গরুর গতে হচ্ছে সংজ্ঞা দেওয়া হয়েছে। এবং এখানে তিনটা আপনার শর্ত দেওয়া হয়েছে সংজ্ঞার ভিতরে। 1 নম্বরে বলছে যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ। সংলাপ মানে হচ্ছে কনভারসেশন, অর্থাৎ আলোচনা, ওই যে মেসেজিং করেন আপনারা, সেটা। যে অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি। ঠিক আছে, অভিনয়, অঙ্গভঙ্গি। তারপর হচ্ছে নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজুয়াল, অর্থাৎ অডিও যদি কোনো রেকর্ড হয় সেটা। তারপর হচ্ছে আপনার স্থির চিত্র। স্থির চিত্র মানে হচ্ছে অঙ্কন করা, যদি কোনো স্থির চিত্র থাকে। এই স্থির চিত্র কথা বলছে। গ্রাফিক্স বলছে অথবা কোনো উপায়ে যদি ধারণকৃত প্রদর্শনযোগ্য, অথবা যাহার কোনো শৈল্পিক, এগুলো যদি থাকে এবং এগুলোর জন্য কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য না থাকে। শিক্ষাগত মূল্য না থাকে। এখন আপনি বলতে পারেন যে শিক্ষাগত মূল্য না থাকে, এখান থেকে অশ্লীলতা অশ্লীলতা থেকেও তো কিছু না কিছু শেখা যায়। ঠিক আছে ভাই, অশ্লীলতা থেকে কিছু না কিছু শেখা যায়, তবে সেটা হচ্ছে নেগেটিভ কিছু শেখা, পজিটিভ কিছু শেখা যায় না। নেগেটিভ মানে ক্ষতিকর কিছু শেখা যায়। ঠিক আছে, যদি এমন কিছু এরকম প্রকাশ করা হয় সেটা আপনার এই ইসের ভিতরে, পর্নোগ্রাফির ভিতরে গণ্য হবে। আর একটা বলা হয়েছে যে যৌন উত্তেজনা সৃষ্টিকারী যদি অশ্লীল বইও হয়, অথবা সাময়িকী। সাময়িকী মানে বিভিন্ন যে ম্যাগাজিন, এটার ইংরেজি হচ্ছে ম্যাগাজিন। ওই ম্যাগাজিন যদি হয়, ঠিক আছে, যেমন স্কুলে থাকতো আপনাদের স্কুল ম্যাগাজিন, এরকম কিছু ম্যাগাজিন দেখবেন যে রাস্তার পাশে হাঁটলে ওই যে পেপার পত্রিকার দোকান ওরা যে বিক্রি করে, ওখানে দেখবেন যে এই কিছু সাময়িকী ম্যাগাজিন বিক্রি করে। ঠিক আছে, আবার যে পেপারের মধ্যে যে একটা সপ্তাহে সপ্তাহে প্রথম আলো বা অন্যান্য পেপারের মধ্যে যে ম্যাগাজিন থাকে, এটাও একটা ম্যাগাজিন, সাময়িকী। অথবা যদি ভাস্কর্য হয়, অশ্লীল কোনো ভাস্কর্য হয়, বা কল্পমূর্তি হয় যেগুলো হচ্ছে ধর্মীয়তেও আঘাত হানতে পারে, অথবা কার্টুন বা লিফলেট হয়। ঠিক আছে, এই যেগুলো যৌন উত্তেজনা সৃষ্টি করে।
ঠিক এবং অশ্লীলতার দিকে ধাবিত করে, এগুলো কি হবে, পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি হিসেবে গণ্য হবে। এটা বলা হয়েছে পর্নোগ্রাফি আইনের 2-এর গতে বলা হয়েছে। ক্লিয়ার? সংজ্ঞা নিয়ে কোনো কনফিউশন আছে? তাহলে আমরা এবার যাব তদন্ত। এবারে আমরা হচ্ছে পর্নোগ্রাফি আইনের 5 ধারায় আছে তদন্ত। এই তদন্ততে আপনাদের 3টা উপধারা আছে, 1, 2, 3, অর্থাৎ 5-এর 1, 5-এর 2, 5+1, 5+2, 5+3, এই 3টা উপধারা আছে। প্রথম উপধারায় বলা আছে আপনার আইও, এই আইনের অপরাধে যদি সংগঠিত কোনো অপরাধ থাকে তার তদন্তর ক্ষেত্রে সর্বনিম্ন পুলিশ সাব ইন্সপেক্টর, ঠিক আছে, বলছে কি পুলিশ সাব ইন্সপেক্টর বা তাহার সমপদ মর্যাদার নিম্নে নহে এমন কোন কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা হিসেবে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী অনুযায়ী তদন্ত করবেন। অর্থাৎ বলা হয়েছে যদি পুলিশ হয় সেক্ষেত্রে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার হতে হবে। আর যদি অন্য কোনো হয়, অন্য কোনো সংস্থা হয় বা কোনো হচ্ছে আদালতকে দেয়, সেক্ষেত্রেও যাকে তদন্তের দায়িত্ব দেওয়া হবে বা হচ্ছে অন্য কোনো সংস্থাকে দেওয়া হয় সেক্ষেত্রে তাকে সর্বনিম্ন এই সাব ইন্সপেক্টর পদমর্যাদার সমমান পদমর্যাদার হতে হবে। এটা বলা হয়েছে 5-1। আচ্ছা, এবার আমরা দেখবো 5-2তে তদন্তের সময়সীমা। অর্থাৎ এখানে তদন্ত এবং তদন্তর অফিসার এবং সময়সীমা সব একাত্রেই দেয়া আছে। তাইলে ধারা 5+2, এই 5+2 তাহলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের 5+1 গেল তদন্তকারী অফিসারের পদমর্যাদা কতটুকু হবে সেটা বলা হয়েছে 5+1, অর্থাৎ 5-এর 1 উপধারায়। 5-এর 2 উপধারায় বলা হয়েছে তদন্তের সময়সীমা। তদন্তের সময়সীমা এই যেদিন অপরাধ সংগঠিত হবে, এই আইনের অধীনে যেদিন অপরাধ সংগঠিত হবে সেই দিন হইতে 30 কার্য দিবস, সেই দিন হচ্ছে 30 কার্য দিবস, মানে হচ্ছে শুক্র শনি বন্ধ এবং যদি অন্য কোনো সরকারি ছুটি থাকে সেই দিবসগুলো বাদ যাইবে, সেইগুলো বাদ দিয়েই 30 দিন, সেইগুলো বাদ দিয়েই 30টা কার্য দিবস হইতে হইবে, ঠিক আছে, কারণ শুক্র শনিবার সরকারি হিসেব অনুযায়ী কার্য দিবস গণ্য হয় না। এখন আপনি বলতে পারেন আমরা তো ডিউটি করি, ঠিক আছে ডিউটি করি, কিন্তু হচ্ছে ওটা সরকারি কাগজ কলমে কার্য দিবস হিসেবে গণ্য হয় না। তাহলে এটা বলছে যে সর্বনিম্ন, এটা হচ্ছে যেদিন অপরাধ সংগঠিত হইবে সেদিন থেকে 30 কার্য দিবস সময়সীমার মধ্যে তদন্ত কার্য সম্পন্ন করতে হইবে, ঠিক আছে, এটা 2-তে বলা হয়েছে। তারপর বলা হয়েছে 2-তে যদি এই 30 কার্য দিবসের ভিতরে তদন্ত কার্যক্রম সম্পন্ন না করা হয় সেক্ষেত্রে অতিরিক্ত পুলিশ সুপার বা পুলিশ সুপার পদমর্যাদার, ঠিক আছে, পুলিশ সুপার পদমর্যাদার অনুমতি সাপেক্ষে আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাইবে। এটা বলা হয়েছে 2-তে। তাহলে 2-তে বলা হয়েছে কি, প্রথম বলা হয়েছে আপনার 30 কার্য দিবস, আর 30 কার্য দিবসে যদি আপনার শেষ করা না যায় তাহলে হচ্ছে আরো 15 কার্য দিবস হচ্ছে আপনার কি করা যাবে, সময় বৃদ্ধি করা যাবে। আচ্ছা, এটা গেল। এখন দেখা গেল আপনার সেই ধারা 2-এর পোলোসে যা বলছে প্রথম 30 কার্য দিবস তারপর 15 কার্য দিবস এর ভিতরেও সমাপ্ত করা গেল না। সেক্ষেত্রে হইবে কি, যে ওই যে যুক্তিসঙ্গত কারণ দর্শানো সহ, সেক্ষেত্রে আপনার হচ্ছে যুক্তিসঙ্গত কারণ দর্শাইতে হবে। এই যুক্তিসঙ্গত কারণে যে কি কি কারণে হচ্ছে আপনি এই তদন্ত কাজ সময় মতো শেষ করতে পারেন নাই, এই রকম এই মর্মে একটা কাগজ দাখিল করবেন। এই মর্মে কাগজ দাখিল করলে তারপর আবেদন করবেন, সেই আবেদন অনুযায়ী আপনাকে অতিরিক্ত আরো 30 কার্য দিবস প্রদান করা হইবে, আরো 30 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে। এটা আমাদের বলা হয়েছে ধারা 5-এর 3 উপধারায়। তাহলে এই পর্নোগ্রাফি আইনে আমরা পড়লাম, প্রথমে পড়লাম ধারা 2, ধারা 2-তে পড়লাম হচ্ছে 1, ক খ গ 3টে সংজ্ঞা। 5 ধারা পড়লাম, 5 ধারায় হচ্ছে তদন্ত 5-এর 1-এ বলা হয়েছে সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার হবে করে নেই। তাহলে এই যে 5-এর 3 উপধারায় বলা হয়েছে, 5-এর 3 উপধারায় এটা মনে রাখতে হইবে আপনার, যে 5-এর 3 উপধারায় যখন প্রথম 30 দিন গেল, 5-এর 2-তে গেল 30 দিন, 30 কার্য দিবস, তারপর গেল 15 কার্য দিবস, যখন তাতেও সম্পন্ন না হইবে তখন 5-এর 3 উপধারা মোতাবেক তখন আপনার আদালতের অনুমতি নিতে হবে। তাহলে আদালতের অনুমতি নিয়ে আবার 30 কার্য দিবস পর্যন্ত বৃদ্ধি করা যাইবে, তার ভিতরে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। তাহলে এখানে যেটা সবচেয়ে মনে রাখার বিষয় সেটা হলো আপনি যে প্রথম 30 কার্য দিবস যে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন সেখানে পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে তারপরে 15 দিন যে আপনি বৃদ্ধি করবেন, তাও আপনার সুপারভাইজিং অফিসার মানে তদারকি অফিসার যারা বলা হয়, এই তদারকি অফিসাররা আপনার অনুমতি প্রদান করবে। আর যদি এমন হয় যে দেখা গেছে যে তার ভিতরেও পারেন নাই, সেক্ষেত্রে যে লাস্টে আবার 30 দিন, যে 5-এর 3 উপধারা, এই 30 দিন হচ্ছে আপনার আদালতের অনুমতি সাপেক্ষে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে। এটা বলা হয়েছে আমাদের পর্নোগ্রাফি আইনের
তাহলে আপনারা যদি মনে রাখেন যে পর্নোগ্রাফি আইনে শুধু মামলা হয় 8 ধারায়, আর হয় 13 ধারায়। 13 ধারায় হয় মিথ্যা মামলা, যদি আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করে সেক্ষেত্রে তার অ্যাকশন নেওয়া। আর হচ্ছে আপনার 8 ধারায় হয় দণ্ড। এই 8 ধারা মোতাবেক যত মামলা হবে পর্নোগ্রাফি, সব 8 ধারা মোতাবেক। এই 8 ধারায় আপনার অনেকগুলো ক্লোজ দেয়া আছে। 8 ধারায় আপনার 60টা ক্লোজ দেয়া আছে, অর্থাৎ 60টা উপধারা দেয়া আছে। তার ভিতরে আবার দফা দেয়া আছে। আমরা যদি একটু সহজে বলি, তাহলে 8-এর 1 উপধারায় হয়েছে যদি কেউ পর্নোগ্রাফি উৎপাদন করে, অর্থাৎ পর্নোগ্রাফি ভিডিও হইতে পারে, অডিও হইতে পারে, কোনো বই হতে পারে, কোনো প্রকাশনা হতে পারে, কোনো ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া জাতীয় কিছু হতে পারে, যদি এরকম, বা নৃত্য হতে পারে। যেমন আপনারা বিভিন্ন সময় দেখেন না যে অশ্লীল নৃত্য চলে, বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠান হয়। এরকম যদি এগুলো যদি কেউ উৎপাদন করে, অথবা উৎপাদন করার জন্য অংশগ্রহণ করিয়া চুক্তিবদ্ধ করে, অথবা উৎপাদন করার জন্য অংশগ্রহণ করিয়া চুক্তিপত্র করে, একটা চুক্তি করে না যে এত টাকা প্রদান করতে হবে, বা আমাকে এই লাভবান, এই স্বার্থ আমার নিহিত আছে, এরকম একটা যে চুক্তি করে, যদি সেই চুক্তি করে, সেক্ষেত্রে নারী পুরুষ বা শিশুকে যদি অংশগ্রহণ, যে নারী বা পুরুষ এই চুক্তি করিয়া নারী পুরুষ বা কোনো শিশুকে যদি অংশগ্রহণ করতে বাধ্য করে, এবং হচ্ছে তার জ্ঞাতে তার স্থির চিত্র ধারণ করে, ভিডিও ধারণ করে, চলচ্চিত্র করে, অথবা তিনি হচ্ছে তার মান সম্মান হানি ঘটানোর জন্য যদি কোনো কিছু করে, সেক্ষেত্রে তার 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। এবং অথবা হচ্ছে 2 লক্ষ টাকা, 7 বছরের, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হবে, প্লাস হচ্ছে 2 লক্ষ টাকা জরিমানা হবে। এখানে গিয়ে এই আইনে, এই পর্নোগ্রাফি আইনে আপনি যত সাজা, প্রত্যেকটা সাজায় আপনার কারাদণ্ড এবং অর্থদণ্ড দুটোই হবে, কোনো একটা হবে না। এখানে শুধু কারাদণ্ড বা শুধু অর্থদণ্ড সেটা হবে না, এটা মনে রাখবেন ভালো করে। এর আগেও একটা আইনে পড়াইছিলাম যে আমাদের পর্নোগ্রাফি আইনটা হচ্ছে সেম, এখানে আপনার কারাদণ্ড অর্থদণ্ড দুইটাই হবে, এখানে শুধু কারাদণ্ড হয় না বা শুধু অর্থদণ্ড হয় না। তাহলে যদি প্রথম কথা হলো যে আমাদের 8-এর 1 উপধারায় কি বলা হয়েছে, যদি কেউ পর্নোগ্রাফি উৎপাদন করে বা উৎপাদন করিবার জন্য কোনো অংশগ্রহণকারী ব্যক্তিকে চুক্তির মাধ্যমে বাধ্য করে, এবং সে যদি নারী পুরুষ বা শিশু হয়, তার জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যদি কোনো ভিডিও ধারণ করে বা কোনো প্রকার হচ্ছে অডিও ধারণ করে, এবং সেটা যদি স্থির স্থির রূপে বা চলচ্চিত্র যুগে বিভিন্ন জায়গায় প্রকাশ করে, তাহলে তার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, অথবা প্লাস হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্লাস 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, এটা বলা হয়েছে 8-এর 1। তাহলে 8-এর 1-এ গেল যদি কেউ পর্নোগ্রাফি ভিডিও বা অডিও উৎপাদন করে। 8-এর 2তে গেছে যদি কোনো ব্যক্তির সামাজিক মর্যাদা, আপনি মনে করেন আপনার সামাজিক একটা মর্যাদা আছে, আপনার একটা সামাজিক খ্যাতি আছে, সুনাম আছে, সে যদি আপনি আপনার সেই পর্নোগ্রাফির মাধ্যমে, যদি পর্নোগ্রাফির আপনার গোপনে আপনার ভিডিও একটা ধারণ করছে, মনে করেন যে আপনার একটা গোপন ভিডিও ধারণ করছে যেটা সেন্সিটিভ বিষয় থাকতে পারে, সেই ভিডিও ধারণ করে যদি সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বা হচ্ছে ইউটিউবে, যদি এরকম হয়, সেক্ষেত্রে যদি ব্যক্তির মর্যাদা হানি করে বা ভয়ভীতির মাধ্যমে অর্থ আদায় করতে চায়, মনে করেন একটা ভিডিও ছাইড়া দেওয়া হয়েছে, একটা অডিও ছাইড়া দেওয়া হয়েছে, যে যদি অর্থ না দেওয়া হয় তাহলে এটা প্রকাশ করা হবে, আপনাকে ভয়ভীতি প্রদান করা হলো এবং সেখান থেকে অর্থ আদায় করা হলো, যদি এরকম হয়, বা কোনো সুবিধা আদায় করতে চায় আপনার কাছ থেকে, সেটা হলো আপনার যে ভিডিওটা করছে সেটা আপনার জ্ঞাতসারে, মানে আপনার জানা মতেও হইতে পারে, অজানা মতেও হইতে পারে। যদি এরকম হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি মানসিক নির্যাতন করুক বা মানসিকভাবে যদি নির্যাতন করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, প্লাস 2 লক্ষ টাকা অর্থদণ্ড হবে। তাহলে বিষয় হলো, যদি আপনার সামাজিক মর্যাদা বা ব্যক্তি মর্যাদার হানি করার উদ্দেশ্যে কোনো ভিডিও ধারণ করে বা অডিও ধারণ করে, অথবা কোনো স্থির চিত্র গ্রহণ করে এরপর হচ্ছে করতে চায়, যদি সেই অপরাধে কেউ দায়ী হয়, সেক্ষেত্রে তার সাজা হবে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড, প্লাস 2 লক্ষ টাকা অর্থদণ্ড। এটা বলা হয়েছে 8-এর 2 উপধারায়। ঠিক আছে, এটা বলা হয়েছে 8-এর 2 উপধারায়। তাহলে 8-এর 1-এ গেল পর্নোগ্রাফি উৎপাদন অথবা তৈরি, ভিডিও বা অডিও তৈরি। আর 8-এর 2-তে আইসা গেল আপনার, যদি কেহ আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য কোনো প্রকার কার্যক্রম করে আপনার ভিডিও নিয়ে, সেক্ষেত্রে হচ্ছে এটা গেছে 8-এর 2। এই যে 8-এর 2 দ্বারাই কিন্তু অ্যাভেলেবেল মামলা হয়, মনে রাখবেন। আমি আগেই বলছি যে আমাদের পর্নোগ্রাফি আইনে আট শুধু 8 ধারায় মামলা হয়, আর 11 ধারায়, অন্য কোনো ধারায় কিন্তু মামলা হয় না। বারবার মনে রাখবেন, যদি আপনাদের পরীক্ষায়ও আসে লিখিত আসলে এই 2টা ধারা খুবই গুরুত্বপূর্ণ হবে, এখান থেকে আপনারা আনসার করতে পারবেন। তাহলে আমরা যদি 8-এর 3 দ্বারায় যাই, এবার 8-এর 3 দ্বারায় যেটা আপনি পড়লেন 8-এর 2 দ্বারায়,
যে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য এটা করবে। আর 8-এর 3 দ্বারা আইসা কি করবে, ইন্টারনেটে ছাইড়ে দেবে। এবার কি হয়েছে, ইন্টারনেটে ছাইড়ে দেবে যে আপনার দেখে কোনো ব্যক্তি যদি ইন্টারনেট ওয়েবসাইট বা মোবাইল ফোনে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে তিনি অপরাধ করিয়েছেন। দেখেন এখানে বলছে কি, যে কোনো ব্যক্তি যদি মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করে, অথবা ইন্টারনেটের মাধ্যমে যদি সরবরাহ করে, অথবা যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে সরবরাহ করে, সেক্ষেত্রে ওই ব্যক্তি পর্নোগ্রাফি সরবরাহ করার অপরাধে তো অপরাধ করিয়াছেন বলে গণ্য হবে, এবং তারও সাজা হবে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। অর্থাৎ যে কারাদণ্ডটা হবে সেটা হবে সশ্রম কারাদণ্ড। এই যে পর্নোগ্রাফি আইনে যত কারাদণ্ড হবে সব সশ্রম কারাদণ্ড হবে, এটা মনে রাখতে হবে। পর্নোগ্রাফি আইনে কোনো বিনাশ্রম কারাদণ্ড নাই, সব সশ্রম কারাদণ্ড। তাহলে 5 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে 5 বছর পর্যন্ত, প্লাস হবে 2 লক্ষ টাকা জরিমানা। এটা বলা হয়েছে 5-এর 3-এ। অর্থাৎ 5-এর 2 আর 5-এর 3 একই সাজার কথা বলা হয়েছে, 5-এর 2 আর 5-এর 3। এরপর আমরা চলে যাব 5-এর 4। 5-এর 4 উপধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি প্রদর্শন করে, ঠিক আছে, আপনি যদি কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করে, এই গণ উপদ্রবের সংজ্ঞা পড়ছিলাম আমরা পেনাল কোডের 268, আপনাদের মনে মনে থাকার কথা। এবং এটার পানিশমেন্ট অর্থাৎ এর সাজা পড়েছিলাম আমরা 290-তে, দণ্ডবিধির 290, ঠিক আছে, 290-তে আমরা পড়েছিলাম। তাহলে তাহলে এইখানে এই গণ উপদ্রবের কথা আপনার বলা হয়েছে, আমি কিন্তু দণ্ডবিধিটা আবার মনে করাই দিলাম যে আমরা সংজ্ঞা পড়েছিলাম দণ্ডবিধির 268, এবং হচ্ছে এর সাজা পড়েছিলাম দণ্ডবিধির 290 দ্বারায়। তাহলে সেই গণ উপদ্রবের কথা বলছে যে কোনো ব্যক্তি যদি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণ উপদ্রব সৃষ্টি করে, তাহলে তার অপরাধের জন্য সে সাজা পাবে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা অর্থদণ্ড। এখন আপনার কথা হলো যে স্যার এটা আমি বুঝি নাই যে পর্নোগ্রাফি গণ উপদ্রবটা কি। গণ উপদ্রব মানে হচ্ছে যেটা পাবলিকের জন্য ক্ষতিকর, যেটা গণমানুষের জন্য ক্ষতিকর। মনে করেন একটা মেলা হইলো এক জায়গায়, এই মেলাটা ওখানে ছিল যে সবাইকে একটু বিনোদন দেওয়া, শালীনতার প্রতি দৃষ্টি রেখে বিনোদন দেওয়া। এখন ওই মেলায় যেভাবে আপনার কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে ওইভাবে ওরা পরিচালনা করে না, ওখানে দেখা গেছে নর্তকী নিয়ে আসা হয়েছে, সেই নর্তকীকে নাচানো হচ্ছে, অশ্লীল ভিডিও চালানো হচ্ছে। এরকম যদি হয় সেক্ষেত্রে এই দ্বারা এই যে পর্নোগ্রাফি আইনের 8-এর 4 উপধারায় মামলা হবে, এবং তার সাজা হবে সর্বোচ্চ 2 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা জরিমানা, প্লাস 1 লক্ষ টাকা জরিমানা হবে, এটা বলা হয়েছে। এবার এই যে সাইড পর্নোগ্রাফি আইনের অর্থাৎ 8-এর 4 উপধারায় দফা আছে তিনটা। তিনটে দফা কি কি শোনেন। নাম্বার দফায় আছে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ। যে পর্নোগ্রাফি যদি বিক্রয় করে কেহ, ভাড়া করে বা বিতরণ করে কারো মাধ্যমে কারো কাছে, অথবা যদি সরবরাহ করে বা প্রকাশ্যে যদি প্রদর্শন করে, অথবা যদি ওর যে কোনো উদ্দেশ্যে প্রস্তুত করে, সেক্ষেত্রেও এটা এই দ্বারায় মামলা হবে। সাইডের একে সাইডের মানে আপনার 8-এর 4 মামলা হবে, 8-এর 4 মামলা হবে। তারপর বলছে কোনো পর্নোগ্রাফি যদি কোনো প্রাপ্তি স্থান সম্পর্কে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করে, হয় না যে অনেক সময় বিজ্ঞাপন প্রদান করা হয় যে অমুক জায়গায় পর্নোগ্রাফি চলতেছে, একটা মেলা চলতেছে, আবার দেখা যায় যে সেটার যদি বিজ্ঞাপন প্রদান করা হয় সেক্ষেত্রেও এই দ্বারায় মামলা হবে। এই যে আপনার 8-এর 4 উপধারায় মামলা হবে। আর একটা দফা দিছে যে যদি অপরাধ বলিয়া চিহ্নিত কোনো কার্য সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, যদি কোনো এই অপরাধ বলিয়া কোনো কার্য সংগঠনের উদ্দেশ্য করে, সেক্ষেত্রে এটা এই দ্বারায় মামলা হবে, এটা আপনার বলা হয়েছে। তাহলে এখানেও এই সেম শাস্তির কথাই বলা হয়েছে, তিনি সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা প্লাস হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা। তাহলে এই গেল আমাদের 4 নম্বরে। তাহলে যদি আবার একটু টাইনে দেই, আমাদের 1 নম্বরে হচ্ছে পর্নোগ্রাফি কোনো ভিডিও, অডিও বা কোনো হচ্ছে ইলেকট্রনিক প্রিন্ট বা কোনো ছাপা বই, কোনো মুদ্রণ প্রস্তুত করা, তার শাস্তি গেছে সর্বোচ্চ 7 বছর সশ্রম প্লাস 2 লক্ষ টাকা। তারপরে 8-এর 2-তে গেছে, 8-এর 2 উপধারায় গেছে আমাদের যদি সামাজিক মাধ্যমে আমার সামাজিক ব্যক্তি মর্যাদা ক্ষুণ্ণ করে, সেক্ষেত্রে কোনো প্রকার অর্থ দাবি করে আমাদের কাছে, অথবা কোনো ভয়ভীতি প্রদর্শন করে কোনো অর্থ নিতে চায়, হাতায় নিতে চায়, এরকম যদি হয় সেক্ষেত্রে হচ্ছে 8-এর 2 দ্বারা, সেক্ষেত্রে তার সাজা হবে 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড। 5 বছরের কম হতে পারবে, বেশি হতে পারবে না, ঠিক আছে। প্লাস হবে 2 লক্ষ টাকা। আর 3 উপধারায় বলা হয়েছে যদি এটা ইন্টারনেট বা ওয়েবসাইটে বা কোনো মোবাইল ডিভাইসের মাধ্যমে যদি অন্য কোনো ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করা হয়, কেউ যদি সরবরাহ করে মানে সাপ্লাই দেয়,
ইংরেজি ভালো বুঝবেন, যে সাপ্লাই দেয় মানে একের কাছ থেকে অন্য জায়গায় পৌঁছায়, সাপ্লাই দেয়, সরবরাহ করে, সেক্ষেত্রে হবে পর্নোগ্রাফি আইনের 8-এর 3 দ্বারা এখানেও হচ্ছে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত প্লাস 2 লক্ষ টাকা জরিমানা। এরপর 4-এ বলা হয়েছে যদি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে কেউ গণ উপদ্রব সৃষ্টি করে বা সৃষ্টি করার চেষ্টা করে, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ গণ উপদ্রবের একটা বাম ইংরেজি কিন্তু আছে, পাবলিক নইসেন্স, বলে দিছিলাম বানান সহজে, পাবলিক নইসেন্স মানে হচ্ছে গণ উপদ্রব। এটা কিন্তু এমসিকিউ তে আইতেও পারে যে গণ উপদ্রবের ইংরেজি কি বা পাবলিক নইসেন্স মানে কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার যদি সেটা হয় তাহলে হবে 8-এর 4 উপধারা, তাহলে 8-এর 4 উপধারা হচ্ছে 2 বছর পর্যন্ত প্লাস 1 লক্ষ টাকা, 2 বছর পর্যন্ত সশ্রম প্লাস 1 লক্ষ টাকা। এরপর পর্ব আমরা এরপরে যেটা পর্ব আমরা সেটা হচ্ছে 8-এর 5-এ আমাদের তেমন কিছু রাখে নাই, 8-এর 5 এখান থেকে বিলুপ্ত করছে। আমরা 8-এর 6-তে যাব, দেখেন 8-এর 6-তে বলছে যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে, এইবার দেখেন এই 8-এর 6টা কিন্তু স্পেসিফিক বলে দিছে, যদি কোনো ব্যক্তি কোন শিশুকে ব্যবহার করিয়া পর্নোগ্রাফি উৎপাদন করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে যদি কোনো ব্যক্তি কোনো শিশুকে ব্যবহার করিয়া পর্নোগ্রাফি উৎপাদন করে বা বিতরণ করে বা মুদ্রণ করে অথবা প্রকাশ করে, অথবা শিশু দ্বারা যদি পর্নোগ্রাফি বিক্রয় সরবরাহ বা প্রদর্শন অথবা কোনো পর্নোগ্রাফি বিজ্ঞান প্রচার করিলে তিনি এই এই উপধারায় অপরাধী হইবেন। তাহলে তার শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর, এবং এটাই হচ্ছে পর্নোগ্রাফি আইনের সর্বোচ্চ সাজা। এবং এটাই হচ্ছে পর্নোগ্রাফি আইনের সর্বোচ্চ সাজা, বারবার বলে দিলাম, এটা হচ্ছে আমাদের পর্নোগ্রাফি আইনের আটের 6 উপধারায়, 8-এর 6 উপধারায়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পর্নোগ্রাফি আইনের 8-এর 6 উপধারায় সর্বোচ্চ সাজা 10 বছর। আর এটা হচ্ছে শিশুকে শিশুকে দিয়ে যদি কোনো কোনো শিশির কোনো শিশুর ভিডিও ধারণ করে যদি কোনো প্রকার পর্নোগ্রাফি কাজ করা হয়, বা তাকে দিয়ে যদি জোরপূর্বক বা কোনো লোভ লালসা দেখাইয়া কোনো পর্নোগ্রাফি কাজে করা বাধ্য করা হয়, বা তার মাধ্যমে যদি কোনো পর্নোগ্রাফির স্থির চিত্র বা কোনো পেপার পত্রিকাও বিক্রি করানো হয় বা সরবরাহ করানো হয়, ক্রয় বিক্রয়, তাহলে যে ব্যক্তি করাবে সে ব্যক্তি ওই পর্নোগ্রাফির এই অপরাধের দায়ে অভিযুক্ত হবে, এবং তার সাজা হতে পারবে সর্বোচ্চ আপনার 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস 5 লক্ষ টাকা অর্থদণ্ড, প্লাস 5 লক্ষ টাকা অর্থদণ্ড। এটা বলা হয়েছে আপনার 8-এর 6 উপধারায়। আর 8-এর 7 উপধারায় তেমন কিছু বলা হয় নাই। 8-এর 7 উপধারায় বলা হয়েছে যে এই আইনে যে সংগঠিত অপরাধ থাকবে সেটা প্রত্যক্ষভাবে জড়িত হোক আর সহায়তাকারী হোক, অর্থাৎ যে সহায়তা করবে সেও সমান পানিশমেন্ট হবে, সমান দোষে দোষী হবে, ঠিক আছে, যে সহায়তা করবে সেও সমান দোষে দোষী হবে, আর যে সরাসরি কাজটা করবে সেও সমান দোষে দোষী হবে, এটা বলা হয়েছে আমাদের 8-এর 7 উপধারায়। আমরা এই পর্যায়ে আমরা পর্নোগ্রাফি আইনের যে গুরুত্বপূর্ণ ধারা এর সর্বশেষ ধারায় যাব। এই যে কয়টা ধারা, অনলি 3-4টা ধারা, এই ধারা ছাড়া আপনার কিচ্ছু পড়তে হবে না, বই ধরতে হবে না পর্নোগ্রাফি আইনে। আমি বলে দিলাম, আপনারা শুধু এটাই আপনারা প্রয়োজনে আরেকবার ভিডিও দেখে নিয়েন, ভিডিও তো আমি প্রতিদিনের ক্লাসেরটা দিয়ে দেই, গতকালকের ক্লাসের ভিডিও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের তাহলে মিথ্যা মামলা, এই যে দেখা যায় এবার পর্নোগ্রাফিতে যদি কেউ মিথ্যা মামলা করে, এটা আপনার বুঝতে হবে যে আপনার যদি মিথ্যা মামলা করে সেক্ষেত্রে এটা 13 ধারায় বলা হয়েছে। তবে 13 ধারার আগে আমরা আরেকটু একটা ধারায় টাচ দিয়ে আসি, সেটা হচ্ছে 10 ধারা। যদি আপনাদের শীটটা কাছে থাকে তাহলে শীটের উপরে একটু 10 লিখে রাখেন কালো কলম দিয়ে বা লাল কলম দিয়ে। 10 ধারায় বলা হয়েছে এই অপরাধের আমলযোগ্যতা, ঠিক আছে, মানে এই অপরাধটি হচ্ছে আমলযোগ্য, আমলযোগ্য অজামিনযোগ্য, মানে যদি এই পর্নোগ্রাফি আইনে যদি কেউ অ্যারেস্ট হয় সে জামিন হবে না যতদিনে তার বিচার কার্য সম্পন্ন না হবে, যতদিনে তার বিচার কার্য সম্পন্ন না হবে ততদিনে সে জামিন হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে বলছে অজামিনযোগ্য, এটাকে বলছে অজামিনযোগ্য। আর ধারা তো অবশ্যই আমলযোগ্য, এটা বলা হয়েছে 10 ধারা, এটা বলা হয়েছে পর্নোগ্রাফির 10 ধারায়। তাহলে আমরা 13 ধারায় যদি চলে যাই, আমাদের 13 ধারায় বলা হয়েছে যে এখানে মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদির দণ্ড, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই পর্নোগ্রাফি আইনে মনে করেন মিথ্যা মামলা করে, যদি এটা প্রমাণিত হয় সেক্ষেত্রে তার পানিশমেন্টের কথা এখানে বলা হয়েছে। আমাদের এখানে 2টা উপধারা দেশে, 13তেও 2টা উপধারা দেশে, আমরা যদি 2টা উপধারা দেখি, 1 নাম্বার উপধারায় দেশে যদি এই আইনের অধীনে ক্ষমতা বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, ক্ষমতাপ্রাপ্ত হয় না অনেক সময় যে নেতা ফেতা যারা থাকে, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি থাকে, কর্মকর্তা থাকে বা কর্তৃপক্ষ থাকে, এই রকম ব্যক্তির যদি ক্ষতি সাধনের অভিপ্রায়ে যদি কি করতে চায়, এইরকম ব্যক্তির ক্ষতি করতে চায়, এই ক্ষতিকরণের নিমিত্তে যদি আপনার কি করা হয় যে কোনো ধারার অধীন কোনো মামলা বা কোনো অভিযোগ
দায়ের করে এবং ন্যায্য আইনানুগ নাই, অর্থাৎ মামলা দায়ের করবে, তদন্ত সাপেক্ষে দেখা যাবে যে এটা মিথ্যে, সম্পূর্ণ একটা মিথ্যে অভিযোগ দায়ের হয়েছে, সেক্ষেত্রে এই এই 13 ধারা মোতাবেক তার বিরুদ্ধে প্রার্থনা করতে হবে, প্রেয়ার দিতে পারবে আদালতে ব্যবস্থা গ্রহণের জন্য। তাহলে বলছে কি, যদি জানিয়েও যদি মিথ্যা, ঠিক আছে, যে আইনানুগ, যেটা এটা দায়ের করা ঠিক না এবং এটা মিথ্যা জানিয়েও যদি কোনো ব্যক্তি কি করে, জানিয়েও যদি মিথ্যা ও হয়রানিমূলক মামলা বা অভিযোগ দায়ের করে, তাহলে তিনি অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হবে এবং তাহার শাস্তি হবে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড প্লাস, অর্থাৎ সশ্রম কারাদণ্ড, 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা জরিমানা। এর আগেও বলছি, আবারও বললাম, পর্নোগ্রাফি আইনে আমাদের যত কারাদণ্ড সব সশ্রম, এখানে বিনাশ্রম কোনো কারাদণ্ড নাই, এখানে কোনো বিনাশ্রম কারাদণ্ড নাই। তাহলে যদি কেউ মিথ্যা মামলা করে, সেক্ষেত্রে যদি আইও যদি তার বিরুদ্ধে প্রার্থনা করে কোর্টে যে সে মিথ্যা মামলা করেছে, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের 3 ধারা 13 ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য যদি প্রার্থনা করে এবং কোর্ট আমলে নিলে, সেক্ষেত্রে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস 1 লক্ষ টাকা জরিমানা। এটা বলা হয়েছে আমাদের 13-1 উপধারায়। এরপরে বলছে 13-2 উপধারায় বলছে কি, এই আইনের অধীনে দায়েরকৃত কোনো মামলা ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল অথবা বিচারার্থে যদি কোনো ব্যক্তি অভিযুক্তকে খালাস প্রদান করে, কোনো ব্যক্তিকে যদি কি করে, যদি আদালত বিচারের সময় খালাস প্রদান করে, ঠিক আছে, এবং আদালত যদি এই মর্মে অভিমত ব্যক্ত করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, এখানে আবার করছে কি, এখানে আর আইওর মিথ্যা লিখতে হবে না। 2 উপধারায় এসে বলছে আইওর মিথ্যা লিখতে হবে না যদি কোনো ট্রাইব্যুনাল বা বিচারক অথবা আদালত যদি দেখে যে এই যে মামলা করেছিল এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে, যদি এই মর্মে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে ওই যে আপনার যে আদালতই সরাসরি কি করতে পারবে, যে মামলা দায়েরকারী ব্যক্তিকে অপরাধ করিয়েছেন বলে গণ্য হইবেন, অর্থাৎ আদালতই অ্যাকশন নিতে পারবে, এটা বলা হয়েছে। উক্তরূপে তিনি অপরাধের জন্য এখানেও সেম শাস্তির কথাই বলা হয়েছে। তাহলে সেম শাস্তির কথাই বলা হয়েছে, এটা বলা হয়েছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস হচ্ছে 1 লক্ষ টাকা জরিমানা, এটা আপনাদের বলা হয়েছে। তাহলে আপনি মনে রাখবেন এটা, যে এখানে 2 প্রকারের মিথ্যা মামলা করলে 2 ধরনের সিস্টেমে অবলম্বন করা যাবে। 1 নম্বরে আইও প্রার্থনা করতে পারবে, যখন আইও রিপোর্ট প্রদান করবে সে সময় আইও প্রার্থনা করতে পারবে যে এই অবস্থা আমি করতে চাই, ঠিক আছে, আইও এটা প্রার্থনা করতে পারবে, সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে। আর একটা হচ্ছে আইওর প্রার্থনা ছাড়াই যদি ট্রাইব্যুনালে বিচার চলমান থাকে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচারক যদি মনে করে এটা ভিত্তিহীন, মিথ্যা এবং অভিযোগ এবং হয়রানিমূলক মামলা করেছিল অভিযোগকারী, সেক্ষেত্রে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, যে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হচ্ছে প্লাস হচ্ছে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। ক্লাসটা কেটে যাবে, ক্লাসটা কেটে গেলে আপনারা আবার সময় মতো সাথে সাথে জয়েন করে ফেলবেন লিঙ্কে সাথে সাথে।